কর্ণফুলী এইচ এস চৌধুরী কলেজের স্নাতক পাস শ্রেণীর অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি সমীর রঞ্জন নাথ, উপাধ্যক্ষ, কর্ণফুলী এইচ এস চৌধুরী কলেজ। প্রতিদিনের ন্যায় আমাদের কলেজের বিভিন্ন শ্রেণীর অনলাইন ক্লাস চলমান আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি স্নাতক ফার্স্ট শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিরাপদে আছো, সুস্বাস্থ্য নিয়েই তোমরা এখনও বসবাস করতেছো, এটাই আমাদের কামনা। আমরা আজকে পিবিএস পাস দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অধ্যায় 2 আমরা গত ক্লাসেও এই অধ্যায়ের উপর ক্লাস করেছিলাম। আজকে আমরা সেই একই চ্যাপ্টারের অন্য কিছু সমস্যা নিয়ে দেখব। চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস, যাকে আমরা বাংলায় বলে থাকি প্লান্ট সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ এবং অস্পর্শনীয় সম্পত্তি। আমরা এক কথায় আসলে এইটাকে সহজে বোঝার জন্য আমরা যেই সমস্ত সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা দেখি, স্থায়ী সম্পত্তির অবচয়। এই স্থায়ী সম্পত্তির অবচয়, যাকে আমরা বলি ইংরেজিতে ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেটস। এই ডেপ্রিসিয়েশন ফিক্সড অ্যাসেটস গত ক্লাসও আমরা অবচয়ের অনেকগুলো পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। আমরা আবারও সে একই জিনিসটি দেখাচ্ছি। যারা গত ক্লাস ঠিকমতো দেখতে পারোনি তাদের জন্য স্ট্রেট লাইন মেথড প্রথম অবচয়, যাকে আমরা বলি সরল রৈখিক পদ্ধতি, যে পদ্ধতিতে প্রতি বছর একই পরিমাণ অবচয় ধার্য করা হয়। দ্বিতীয় হচ্ছে রিডিউসিং বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, যাকে আমরা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বলে থাকি। এই পদ্ধতিতে দুই ধরনের রেটের সাহায্যে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির অবচয় নির্ণয় করা। একটা হচ্ছে একক রেট বা সিঙ্গেল রেট, আর হচ্ছে দ্বিগুণ রেট অথবা ডাবল রেট। এই পদ্ধতিগুলো সম্পর্কে সূত্র সম্পর্কে ছোটোখাটো উদাহরণ দিয়ে আমরা গত ক্লাস দেখিয়েছিলাম। তৃতীয় একটি প্রোডাকশন মেথড, উৎপাদন পদ্ধতি, সেটি ইউনিট বা এককে হইতে পারে অথবা ঘন্টায় বা কিলোমিটার হইতে পারে। যে জিনিস যেভাবে চলমান থাকে তার উপর ভিত্তি করে হয়। চতুর্থ সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড, যাকে আমরা এসওয়াইডি বলে থাকি, বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। পঞ্চম অ্যানুইটি মেথড। ষষ্ঠ রিভ্যালুয়েশন মেথড বা পুনর্মূল্যায়ন পদ্ধতি। সপ্তম ডেপ্রিসিয়েশন বা সিঙ্কিং ফান্ড অথবা ডেপ্রিসিয়েশন বা অবচয় তহবিল পদ্ধতি। অষ্টম ইন্স্যুরেন্স পলিসি মেথড অথবা বিমাপত্র পদ্ধতি। আমরা এই পদ্ধতিগুলোর মধ্যে ডেপ্রিসিয়েশন ধরার অনেকগুলো পদ্ধতি, আরও পদ্ধতি আছে, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য 8টি পদ্ধতি তোমাদের সামনে দেখালাম। বইতে আরও অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা পড়লে পাবে। এর মধ্যে আমরা গত ক্লাসে বলেছিলাম 1 এবং 2 এই দুটি পদ্ধতির উপর ভিত্তি করে আমাদের বেশিরভাগ প্রবলেম বা সমস্যা আসে, আমরা সমাধান করি। তাই 1 এবং 2 পদ্ধতির সূত্র এবং উদাহরণ দিয়ে গত ক্লাসে দেখিয়েছিলাম শুধুমাত্র কীভাবে অবচয় নির্ণয় করে। আজকে আমরা এই দুটো পদ্ধতির অবচয় তালিকা, যা পরীক্ষায় প্রতি বছরেই আমরা বলতে পারি আসে, অনার্স, পাস কোর্স, সব জায়গাতে আমরা ডিগ্রি লেভেলে এগুলো দেখতে পাই। তো আমরা আজকে অবচয়ের তালিকা কিভাবে তৈরি করা হয় তার উপর ভিত্তি করে 1 এবং 2 নম্বর পদ্ধতির দুটো প্রবলেম সমাধান করার চেষ্টা করব। মেথড 1 স্ট্রেট লাইন মেথড বা সরল রৈখিক পদ্ধতি। এই পদ্ধতির আমরা একটি প্রবলেম নিচ্ছি, যে প্রবলেমটা হচ্ছে বলা হচ্ছে পারচেজ প্রাইস অফ এ মেশিন, একটি মেশিনের ক্রয়মূল্য 5 লক্ষ টাকা। এটা আমদানি শুল্ক এবং ভাড়া বাবদ 50,000 টাকা, সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা, যার লাইফ হচ্ছে 5 বছর, আর এটার 5 বছরের শেষে স্ক্র্যাপ ভ্যালু বাবদ পাওয়া যাবে 30,000 টাকা। প্রশ্ন শেষ। অর্থাৎ
আমরা যদি এটা একটু ভেঙে টুকরা করে বলি তাহলে বলতে পারি এই মেশিনটির আসলে মোট ক্রয় মূল্য হচ্ছে 5 লক্ষ যোগ 50,000 যোগ 20,000। এই তিনটি খরচ যোগ করলে আমরা বলবো যে মেশিনের মোট মূল্য, অর্থাৎ মেশিনটি চলমান করার আগে, চালু হওয়ার আগ পর্যন্ত এই খরচগুলো লাগতেছে। এটাকে আমরা বলি কস্ট অফ মেশিন, 5,70,000 টাকা। গত ক্লাসগুলোতে আমরা এই সম্পর্কে কথাবার্তা বলছিলাম। এখন আমরা রিকোয়ারমেন্ট এখানে কি চেয়েছে আমাদেরকে, বলছে ডেপ্রিসিয়েশন শিডিউল ফর 5 ইয়ার্স আন্ডার স্টেট ল্যান্ড মেথড, সরলরৈখিক পদ্ধতিতে যে 5 বছর প্রশ্নে দেওয়া আছে 5 বছরের জন্য অবচয় তালিকা। এটা 5 বছর না বলে তোমাকে প্রথম 3 বছরের জন্য বলা যেতে পারে, 2 বছরের জন্য বলা যেতে পারে। এটা নির্ভর করবে অঙ্কটা কত নাম্বারের জন্য দিচ্ছে। যদি 10 নাম্বারের অঙ্ক দেয় তাহলে আমরা বলতে পারি যে 5 বছরের হয়তো তালিকা চাইতে পারে। আর যদি বি সেকশনের অঙ্ক দিয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে এরকম একটা অঙ্ক দিয়ে বললো যে 2 বছরের অবচয় তালিকা তৈরি করো, তাহলে প্রথম 2 বছর অবচয় তালিকা তৈরি করেই শেষ থাকবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন সমাধানের দিকে যাচ্ছি। এটার সমাধান করতে গেলে আমাকে প্রথমেই এটার বাৎসরিক অবচয় বের করতে হবে। আমরা আগেই বলেছি স্টেট ল্যান্ড মেথডের একটা সহজ সুবিধা হচ্ছে এটার অবচয় যা বের করা হবে 1 বছরে যা হবে প্রত্যেক বছরে তা একই হবে। তার মানে এখানে প্রথম বছর অবচয় বের করতে পারলে ওইটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রত্যেক বছর একই পরিমাণ অবচয় থাকবে। তাই আমরা অবচয় বের করার যে সূত্র গতদিন দিয়েছিলাম তাই আজকে দিচ্ছি। ডিফারেন্স হচ্ছে এখানে ওই যে বলছি ক্রয় মূল্যের সাথে যা যা যুক্ত হবে সেই ক্ষেত্রে কাজ কিছু বাড়ছে। বলছি আমরা কস্ট প্লাস ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ফ্রেট প্লাস ইনস্টলেশন চার্জেস মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ, অর্থাৎ সকল ক্রয় মূল্য যোগ করে স্ক্র্যাপগুলো বাদ দিয়ে লাইফ দিয়ে ভাগ করা। আমরা আরেকটু ভেঙে যদি বলি উপরের অংশ যে যোগ করে বিয়োগ করে যা পাবো, উপরের অংশের ফলাফলকে আমরা অন্য কথায় বলি গত ক্লাস অনুযায়ী এটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, অর্থাৎ অবচয়যোগ্য মূল্য। যে মূল্যের উপর অবচয় ধার্য করা হবে ওই অবচয়যোগ্য মূল্যকে লাইফ দিয়ে মূলত ভাগ করব। তাহলে আমরা যদি এখন ফিগারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তার 5 লক্ষ টাকা যোগ 50,000 যোগ 20,000, এই টোটাল তিনটা জিনিসের মূল্য হচ্ছে 5,70,000। ওখান থেকে স্ক্র্যাপ ভ্যালু যদি আমরা 30,000 বাদ দিই তাহলে পাবো যে 5,40,000। এই 5,40,000-এর নামেই হচ্ছে অবচয়যোগ্য মূল্য অথবা ডেপ্রিসিয়েবল ভ্যালু। ওটাকে 5 দিয়ে ভাগ করলাম, 1 বছরের অবচয় বেরিয়ে গেল 1,08,000। অর্থাৎ এখানে প্রত্যেক বছর 1,08,000 করে অবচয় বের হবে। এটাই হলো স্টেট ল্যান্ড মেথডের মূল কথা। তাহলে আমরা গতদিন এই জিনিসটা শিখেছিলাম। আজকে আমাদেরকে বলা হচ্ছে অবচয় তালিকা তৈরি করা। তাহলে অবচয় তালিকা তৈরি করতে গিয়ে আমরা কি করব, আমরা একটি এখন তালিকা তৈরি করার দিকে যাচ্ছি। ডেপ্রিসিয়েশন শিডিউল তার নাম দিলাম। ডেপ্রিসিয়েশন শিডিউলে আমরা কয়টা কলাম করব, আসলে কলামগুলো হচ্ছে মূলত আমরা 5টা কলাম করতে পারি, 4টা কলাম করতে পারি, সর্বোচ্চ 6টা কলাম করলে এটা একটা ফুলফিল হয়। তাহলে আমরা 6টা কলাম দিয়ে একটা অবচয় তালিকা তৈরি করা দেখতেছি। প্রথম কলামের নাম হচ্ছে ইয়ার্স বৎসর, দ্বিতীয় নাম হচ্ছে অরিজিনাল কস্ট, তৃতীয় বুক ভ্যালু অ্যাট বিগিনিং অর্থাৎ বছরের শুরুতে বহিমূল্য, তারপরে 4 নম্বর কলাম বলছে অবচয়, সংক্ষেপে লিখছি ডেপ্রিসিয়েশন। 5 নম্বর কলাম হচ্ছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, যাকে বলা হয় ক্রমযোজিত অবচয় অথবা সঞ্চিত অবচয়। সর্বশেষ বুক ভ্যালু অ্যাট এন্ড, বছরের শেষে। তাহলে 3 নম্বর কলাম ছিল বছরের শুরুতে বহিমূল্য, আর 6 নম্বর কলাম হচ্ছে বছরের শেষের বহিমূল্য। যেটাই বছরের শেষে বহিমূল্য সেটাই পরবর্তী বছরের শুরুতে বহিমূল্য আকারে 3 নম্বর কলাম আবার চলে আসবে। আমরা এখন সাল অনুযায়ী দেখতেছি ফার্স্ট ইয়ার। আগেই বলেছিলাম খরচগুলো সব যোগ করলে হচ্ছে 5,70,000, এটাই হলো অরিজিনাল কস্ট। ফার্স্ট ইয়ার অরিজিনাল কস্ট 5,70,000 এবং ফার্স্ট ইয়ারে বুক ভ্যালু এটাই হবে 5,70,000। আর উপরে ক্যালকুলেশন অনুযায়ী আমরা দেখতেছি অবচয় প্রথম বছরে 1,08,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রথম বছর ওইটাই যেটাই অবচয় সেটাই হলো সঞ্চিত অবচয়। অবচয় 1 বছরের জন্য সঞ্চিত হয়েছে, এখানে জমা হয়েছে। আর বুক ভ্যালু বছরের শেষে কীভাবে বের হচ্ছে, বুক ভ্যালু বের হচ্ছে 3 থেকে 4 বাদ দিলে বলা হচ্ছে বুক ভ্যালু। 5,70,000 বিয়োগ 1,08,000 বিয়োগ করলে থাকতেছে 4,62,000, অর্থাৎ প্রথম বছরের শেষে এটার বহিমূল্য 4,62,000। ঠিক নিয়ম মোতাবেক আমরা যদি এখন সেকেন্ড ইয়ার ধরি, অরিজিনাল কস্ট আর কোনো চেঞ্জ হবে না, প্রত্যেক বছর অরিজিনাল কস্ট একই থাকবে।
আর বুক ভ্যালু অ্যাট বিগিনিং যেটা প্রথম বছরের শেষে 6 নম্বর কলামে আছে 4,62,000 বছরের শেষের গত বছর, সেটা এই বছরের শুরুতে বুক ভ্যালু আকারে চলে আসছে। অবশ্যই আগে 1,08,000 যা ছিল একই থাকবে, আর সঞ্চিত অবশ্যই এই 1,08,000-এর সাথে এই বছর অবশ্যইটা যোগ হয়ে 2,16,000, অর্থাৎ আগের যে সঞ্চিত অবশ্যই তার সাথে চলতি বছর অবশ্যই যোগ হয়ে 2,16,000। আর বছরের শেষে একই নিয়মে 3 থেকে 4 বাদ দিয়ে 4,62,000 বিয়োগ 1,08,000 সমান 3,54,000। থার্ড ইয়ার যদি আমরা দেখি একইভাবে অরিজিনাল কস্ট কোনো চেঞ্জ নাই, আর বুক ভ্যালু আগের বছর থেকে চলে আসছে 3,54,000, এই সেম ফিগারটা এখানে চলে আসলো। 1,08,000 অবশ্যই আগের মতোই আছে। 3,24,000 কীভাবে, আগের বছরের সঞ্চিত ছিল মোট 2,16,000, ওইটার সাথে এই বছরে 1,08,000 যোগ হয়ে 3,24,000। আর একই নিয়মে বছরের শেষে বুক ভ্যালু 3 থেকে 4 বাদ দিয়ে, অর্থাৎ 3,54,000 থেকে 1,08,000 বাদ দিয়ে 2,46,000। তোমরা এগুলো ক্যালকুলেটর করে দেখবে কিভাবে বের হচ্ছে। ফোর্থ ইয়ার একই রকম কাজ, অরিজিনাল কস্ট কোনো পরিবর্তন নাই, 2,46,000 এই জায়গা থেকেই চলে আসছে। থার্ড ইয়ারের বছরের শেষে যেটা ছিল, ফোর্থ ইয়ারের সেটা শুরুতে আসছে 1,08,000 আগের নিয়মে একই বছর অবশ্যই। 4,32,000 হচ্ছে 3,24,000 যোগ 1,08,000 সমান 4,32,000। আর 1,38,000 কীভাবে আসলো, 3 থেকে 4 বাদ দিয়ে, 2,46,000 থেকে 1,08,000 বাদ দিয়ে, সেটা হচ্ছে বুক ভ্যালু বছরের শেষে। পঞ্চম বৎসর একই রকম কথা আমরা বলতে হচ্ছে, অরিজিনাল কস্ট কোনো চেঞ্জ নাই, 1,38,000 এখান থেকে চলে আসলো বরাবর অবশ্যই 1,08,000, আর সঞ্চিত অবশ্যই 4,32,000 যোগ 1,08,000, অর্থাৎ আগের বছরের সঞ্চয়ের সাথে চলতি বছর অবশ্যই যোগ হয়ে সঞ্চিত অবশ্যই ক্রমান্বয়ে বাড়তে থাকবে, সঞ্চিত অবশ্যই ক্রমান্বয়ে বাড়ছে। আর বছরের শেষে আছে 30,000 টাকা। এখানে একটা বিষয় লক্ষণীয়, পঞ্চম বছরের শেষে এই যে স্ক্র্যাপ ভ্যালু যেটা আছে, ওই স্ক্র্যাপ ভ্যালুটাই বরাবর মিলে যাবে, 1 টাকারও গরমিল হবে না। পঞ্চম বছরের শেষে যে স্ক্র্যাপ ভ্যালু আছে ওইটাই মিলে যাবে। এই হচ্ছে একটি অবশ্যই তালিকা। তাহলে অনেকে হয়তো দেখা গেলো যে 2 নম্বর কলামটা হয়তো না করেও আমরা পারি, অরিজিনাল কস্ট না দেখালেও চলে। আবার অনেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5 নম্বর কলামটাও না দেখালেও চলে। এটা নির্ভর করবে তোমার হাতে সময় কি আছে। তাহলে আমরা 1, 3, 4, 6 এই 4টা কলাম দিয়েও আমরা অবশ্যই তালিকা, তবে আমরা এই 6টা কলাম দিলে একটি পরিপূর্ণ অবশ্যই তালিকা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, এখানে আর কোনো তথ্য বাদ পড়ে না। তো শিক্ষার্থীরা, আমরা স্ট্রেটলাইন মেথডের কিভাবে অবশ্যই নির্ণয় করে তার তালিকা তৈরি করা হয়, একটি সম্পূর্ণ তালিকা আমরা 6 কলামের তালিকা দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো তোমরা দেখে আরও প্র্যাকটিস করলে তখন আরও ক্লিয়ার হবে, তোমরা খাতা কলমে এগুলো প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো আসলে কঠিন নয়, কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো মনে রাখতে পারি না বিধে আমাদের হয়তো কারো কারো কাছে কঠিন লাগতে পারে, কিন্তু একেবারে সহজ। এখন আসছি আমরা আরেকটি পদ্ধতি, যে পদ্ধতি নাম আগেও আমরা বলে আসছিলাম, রিডিউসিং বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি যাকে বলা হয়। এই ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির আমরা এইটারও একটি অঙ্ক দেখতেছি, সিম্পল সামান্য ডাটা। কস্ট অফ এ মেশিন 6,20,000, এটা আমরা গতদিন আমরা এই বিষয়ে একই সংখ্যা নিয়ে আলাপ করছিলাম। লাইফ হচ্ছে 5 বছর, স্ক্র্যাপ ভ্যালু 40,000, কিছুই নেই। আগের অঙ্কের মতো এখানে ইম্পোর্ট ডিউটি, ইনস্টলেশন কস্ট এগুলো থাকতে পারতো, থাকলেও কস্টের সাথে যোগ হবে, এখানে দিই নাই আমরা। এখানেও রিকোয়ারমেন্ট একই রকম, একটি ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করো 5 ইয়ার্স জন্য আন্ডার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই ক্ষেত্রে আমরা সূত্রতেও বলছিলাম ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে 2টা পদ্ধতি, একটা হচ্ছে একক রেট আর একটা হচ্ছে দ্বিগুণ রেট। এখানে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মানে দ্বিগুণ রেটে আমাদেরকে অঙ্ক করতে বলা হচ্ছে। তাহলে দ্বিগুণ রেটে অঙ্ক যখন আমরা সমাধানে যাব, প্রথমে আমরা এটার অবশ্যয়ের হার বের করব। আগের অঙ্কে আমরা প্রতি বছর অবশ্যই বের করার জন্য একটি অবশ্যই বের করছি, যা প্রত্যেক বছর সমান, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যয়ের কোনো বৎসর দিয়ে ভাগ নেই, এখানে অবশ্যই একটি শতকরা হার বের করতে হয়, যেটা এই পদ্ধতিতে দেওয়া থাকে না। দেওয়া থাকতে পারতো, কিন্তু দেওয়া থাকে না। কিভাবে করলাম, রেট অফ ডেপ্রিসিয়েশন সমান 1/n × 100 × 2 সমান 1/5 × 100 × 2 করে দেখলাম যে 40% আমাদের অবশ্যই, অর্থাৎ প্রত্যেক বছর মেশিনটার উপর 40% করে অবশ্যই ধার্য করতে হবে। তাহলে অবশ্যই এখানে এক এক বছর এক এক রকম হবে, এই জন্য আমরা একবারেই তালিকার মধ্যে আমরা অবশ্যই বের করার জন্য চলে যাব। অবশ্যই তালিকা ঠিক আগের মতোই আমরা 6 কলামের একটি অবশ্যই তালিকা নিলাম
একই লেখাগুলোর মধ্যে একই ডিফারেন্স আছে, একটু দুই একটা জায়গায় ডিফারেন্স থাকবে, সেটা তোমরা ভালো করে খেয়াল করবে। আমি প্রথম বর্ষ চলে আসছি, যেহেতু এটা আগের তালিকাটি, তাই আমরা নতুন করে ওখানে কিছু বলতেছি না। অবশ্যই কীভাবে বের করা ধাপে ধাপে সেটা আমরা দেখাবো। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমরা দেখবে, এখানে আমরা লিখতে গিয়ে যেটা একটু ভুল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 3 নাম্বার কলাম কীভাবে আসছে দেখালাম, আসলে এই দেখানোটা আসলে হবে 4 নাম্বার কলামে ডেপ্রিসিয়েশন কিভাবে বের হয়। এই জিনিসটা ফর্মুলাটা একটু বামে চলে আসছে, এটা হবে 4 নাম্বার কলামে। তোমরা ভালো করে খেয়াল করবে, 4 নাম্বার কলাম আসবে 3 নাম্বার কলাম, কলাম 2 ইন্টু 40%। আবারও বলছি যে ডেপ্রিসিয়েশন এখানে কেমনে বের করা হবে সেটা দেখানোর জন্য আমি এখানে একটা জিনিস দেখিয়েছি। এই জিনিসটা আসলে 3 নাম্বার কলামের সাথে হবে না, এটা হবে মূলত 4 নাম্বার কলামের সাথে। কি হবে? কলাম 3 ইন্টু 40%, কলাম 2 না, কলাম 3 ইন্টু 40%। এই জিনিসটা তোমরা খেয়াল করবে। আমরা ওই বিষয়টাতে একটু এটা এডিটে সমস্যা হয়ে গেছে। যাই হোক, আবারও বলছি, আমরা অঙ্কে যখন ফার্স্ট ইয়ার আমরা দেখাচ্ছি কীভাবে আসছে। অরিজিনাল কস্ট সে একই 6,20,000 থাকলো, প্রথম বছর বুকগুলো একই থাকবে অরিজিনাল কস্টের সাথে। অবশ্যইটা হচ্ছে 6,20,000 গুণ 40%, যেটা এখানে দেখিয়েছিলাম। এই জিনিসটা হবে এই জায়গাতে 3 নাম্বার কলামের সাথে 40% গুণ করব। 3 নাম্বার কলামে আছে 6,20,000, এটার সাথে 40% 2,48,000। প্রথম বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একই থাকে। তারপরে বুক ভ্যালু, সেটা হচ্ছে 3 থেকে 4 বাদ দিয়ে, 3 হচ্ছে 6,20,000, ওখান থেকে 2,48,000 বাদ দিয়ে 3,72,000। আমরা এবার সেকেন্ড ইয়ার যদি যাই, অরিজিনাল কস্ট নিয়ে কোনো বক্তব্য না, একই রকম থাকবে। বুক ভ্যালু এখানে যা ছিল সেটা এখানে চলে আসছে 3,72,000। ফার্স্ট ইয়ারের শেষ, সেকেন্ড ইয়ারের শুরু। আবার একই কথা বলছি, 1,48,800 কীভাবে অবশ্যই আসলো? অবশ্যই আসলো 4 নাম্বার কলাম সমান কলাম 3 গুণ 40%, অর্থাৎ 3,72,000 সাথে 40% গুণ করলে 1,48,800। আর অ্যাকুমুলেটেড আগের সিস্টেম, আগের মতো অ্যাকুমুলেটর হচ্ছে আগের অ্যাকুমুলেটেড যোগ এই বছরের অবস্থায় 2,48,000 যোগ 1,48,800 সমান 3,96,800। আর বছরের শেষে 2,23,200 কীভাবে আসলো? 3 বিয়োগ 4। থার্ড ইয়ার একই নিয়মে চলবে, অরিজিনাল কস্টে কোনো পরিবর্তন নাই। আর বুক ভ্যালু অ্যাট বিগিনিং আগের বছর থেকে চলে আসলো। আর একই কথা, আবারও যে ভুলটা আমরা উপরে লেখা হয়েছিল সেই লেখাটা যদি আমরা এই জায়গায় ধরি, তাহলে হচ্ছে কলাম 3 ইন্টু 40%, অর্থাৎ 2,23,200 গুণ 40% সমান 89,280 হচ্ছে তৃতীয় বছরের অবশ্যই। আর এই জায়গাতে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগের মতোই, যেটা আসলো 3,96,800 যোগ 89,280 সমান 4,96,080। আর কলাম 6 3 থেকে 4 বাদ দিলে 2,23,200 বিয়োগ 89,280 সমান 1,73,920। এগুলো তোমরা ক্যালকুলেটারে বরাবর মিলিয়ে দেখবে, কোনো ভুল ভ্রান্তি আছে কিনা দেখবে। আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করবে কোনো ভুল বা কোনো কিছু না বুঝতে পারলে। এই যেমন এখানে একটা আমাদের ফর্মুলা সেটিং করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে, যা এখন ধরা পড়লো। এখন কারেকশানের আর তো সুযোগ নাই, তাই আমরা মুখে বলে দিলাম যে কলাম 4 সমান হবে কলাম 3 ইন্টু 40%। এই জিনিসটা খেয়াল রাখবে। তো চতুর্থ বছরে একই অবস্থা, একইভাবে আমরা পেয়ে গেলাম। পঞ্চম বৎসরে এখানে একটু কাজ আছে, যা গত দিনের অঙ্ক আমরা বলছিলাম। পঞ্চম বৎসরে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। পঞ্চম বছরে 6,20,000 অরিজিনাল কস্ট ঠিক আছে, 80,352 এখান থেকে চলে আসছে এই অবশ্যই। এইটা যে এতক্ষণ আমরা অবশ্যই বের করছিলাম কলাম 3 গুণ 40%, 4 নাম্বার কলাম সমান হচ্ছে কলাম 3 গুণ 40%। কিন্তু এই পঞ্চম বছরে এই ফিগারটা কখনো শেষ বছর, অর্থাৎ পঞ্চম বছর বলতেছে না, আমি শেষ বছরে এটার অবশ্যই বের করতে তোমাকে আর পার্সেন্টেজ দিয়ে বের করতে পারবে না। পার্সেন্ট দিয়ে বের করলে হয় এর থেকে কিছুটা বেশি হয়ে যাবে, নাহলে কম হয়ে যাবে। তাহলে কত হবে? সোজা কথা, আমরা আগের অঙ্কে বলছিলাম এই যে স্ক্র্যাপ ভ্যালু, এই লাইফ শেষে কিন্তু এই বুক ভ্যালু অ্যাটেন্ড হচ্ছে যে স্ক্র্যাপ ভ্যালুটা বরাবর মিলে যায় আগের অঙ্কে। কিন্তু এই অঙ্কে আমাকে স্ক্র্যাপ ভ্যালু এটা এই জায়গায় আমরা এখানে বরাবর মিলতে হবে, এখানে 1-2 টাকা গড় মিলবে। তাহলে আমরা সোজা কথা এই অবশ্যটা কেমনে বেরোয়? এই অবশ্যই হচ্ছে 80,352 বিয়োগ 40,000। 80,352 বিয়োগ কত?
এই 40,000 সমান 40,352। এটা আমরা একটু পরে নিচে দেখাচ্ছি। তার আবার যদি আমরা বলি কিভাবে অ্যাকুমুলেটর আসলো, 5,39,648 সাথে 40,352 যোগ করে 5,80,000, এই ফিগারটা 40,000 যা সেম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। এখানে আমরা একটু দেখাচ্ছি পঞ্চম বছরের অবচয়টা আমরা কীভাবে বের করছি, আর একটু নোট আকারে দেখাচ্ছি কি 80,352 বিয়োগ স্ক্র্যাপ ভ্যালু সমান 40,300। এই যে 40,352, দ্যাট ইজ, এটা মনে রাখতে হবে তোমাকে, সর্বশেষ বছরে এই পদ্ধতিতে অবচয় বের করতে ফর্মুলা দিয়ে পার্সেন্টেজ দিয়ে প্রত্যেক বছর যেভাবে অবচয় বের করে আসছি সেভাবে না করে করতে হবে কি, বুক ভ্যালু শুরুতে যা ছিল তার থেকে স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিয়ে দেব, যাই আসবে ওইটাই বরাবর বসে যাবে, তাহলে এই ফিগারটা বরাবর মিলে যাবে। এখানে গরমিল হইলে আমরা তাহলে বুঝবো যে আমাদের কোনো সমস্যা করতেছি আমরা। তাই খেয়াল রাখবো আমরা যে ডাবল ডিক্লারিং ব্যালেন্স মেথড বা সিঙ্গেল রেটে যাই করি না কেন শেষ বছরের অবচয়টা শতকরা হারে বের করা হবে না। আবারও বলছি, আমরা 3 নম্বর কলামে যে একটা আমরা এখানে ফর্মুলা দেখিয়েছি এটা আসলে 3 নম্বর নয় 4 নম্বর কলামের জন্য। তাহলে কীরকম, সেটা হচ্ছে অবচয় সমান 4 নম্বর কলাম সমান কলাম 3 গুণ 40%, কলাম 3 ইন্টু 40%। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে, অঙ্কটা তখন তোমরা খাতায় করবে এই ফর্মুলার অংশটা এই জায়গায় আনবে, কলাম 3 ইন্টু 40%, আর বাকি সবগুলো ঠিক আছে। তো আমরা দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতির উপর আমরা অবচয় তালিকা কিভাবে তৈরি করা হয় আমরা এখন দেখলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা কিছুটা বুঝতে পারছো। যে যা বুঝেছ আরও প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি যেখানে সমস্যা হচ্ছে সেটা সমাধান করার জন্য চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এটাই আমাদের কামনা। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।